সমূহ বিপদ। জাপানি রাষ্ট্রদূত বলছে উনি জিন্দেগিতে শোনেন নাই কোনো দেশের পুলিশ রাইতে ব্যালট বাক্স বৈরাত হয়, যা হাসিনা করছে। কানাডার রাষ্ট্রদূতের সাথে মির্জা ফখরুল রুদ্ধদ্বার বৈঠক করছে। হাসিবু, তোমারে আমি 2 মাস সময় দিছিলাম, 10 দিন কিন্তু গেছে গা। সাইন সিমটম টের পাইতেছ তো, তোমার দিন গড়ায় আসতেছে। হাসিনা বুঝতেছে, কিন্তু হাসিনা তারপরেও যাইতেছে না কেন? আমি এইটারে বলি এক্সিট ম্যানেজ করতে না পারা, মানে কিভাবে যাবে সেটা বুঝতে না পারা। আরো পরিষ্কার করে বললে তার ক্ষমতা ছাড়ার ক্ষমতা হারায় ফেলা। খুব কঠিন লাগতেছে কথাটা। ভাবতেছেন পিনাকিদা এখন ভাষার খেলা শুরু করছে। না ভাই, বুঝায় বলি। আপনি দেখছেন না, মশা রক্ত খাইতে 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 এমন অবস্থায় পড়ে মাঝে মাঝে এত ফুলে যে আর উঠতে পারে না, হয় না? তার শরীরের যা ওজন সেটা নিয়ে উড়ার শক্তি সে হারায় ফেলছে। হাসিনাও তার উড়াল দেওয়ার শক্তি হারায় ফেলছে। সে এত খাইছে, তার মানে কি সে যাবে না? সে শেষ সময় পর্যন্ত থাকার চেষ্টা করবে এবং আবার একটা ম্যাসাকার করে ভয় উৎপাদন করার চেষ্টা করবে। সে একটা পরিকল্পনাও করছে, কিন্তু এটা সে এক্সিকিউট করতে পারবে না। এখন আমার জিগাইতে পারেন কেন পারবে না? কারণ এই যে রাষ্ট্রদূতদের দৌড়াদৌড়ি দেখতেছেন না, এরাই সামে পুলিশের স্যাংশন দিয়ে দেবে যদি বাড়াবাড়ি করে। যাই হোক, এই আলাপে পরে আসতেছি। এখন দেখি কিভাবে স্বৈর শাসকদের পতন হয় আর হাসিনার পতন কিভাবে হবে। ইন্টারেস্টিং বিষয় আছে, কিন্তু এর মধ্যে আবার অঙ্ক কষাকষি আছে। এটা অঙ্ক কষা বের করে দেওয়া যাবে যে হাসিনার পতনের সম্ভাবনা কত। এই বইটা দেখেন, এইটা একটা সাম্প্রতিক বই, হাউ ডিক্টেটরশিপ ওয়ার্ক, মানে স্বৈর শাসন কিভাবে কাজ করে। একজন ভবিষ্যৎ স্বৈর শাসকের জন্য খুব কাজের ম্যানুয়াল, কিন্তু কিভাবে স্বৈর শাসক তৈরি হয়, কিভাবে সে কাজ করে, কিভাবে সে রাষ্ট্রযন্ত্রকে অনুগত বানায় ফেলে, কিভাবে সে ইনস্টিটিউটগুলোকে ধ্বংস করে ফেলে। একেবারে একটা ক্লাসিক ম্যানুয়াল, যেন শেখ হাসিনার শাসন দেখা দেখা লেখা হয়েছে বইটা। তো এই বইয়ের 8 নম্বর চ্যাপ্টারে আলাপ করা হয়েছে কেন স্বৈরাচারদের পতন হয়, আর কেনই বা কোনো কোনো স্বৈরশাসক সিস্টেম কইরা টিকা যায়। টিকা যাওয়ার পিছনে কি কারণ আছে সেটাও তারা খুঁজে বের করছে। তবে আমরা শেষে দেখব যে হাসিনার রেজিমের টিকে যাওয়ার সম্ভাবনা কতটুকু আছে। এই বইয়ের 179 পৃষ্ঠা একটা গ্রাফ দেওয়া আছে না? কি দেখেছে সেই গ্রাফে জানেন? 1946 সাল থেকে 2010 সাল পর্যন্ত কিভাবে নানা দেশের স্বৈরাচাররা জয় বাংলা হয়ে গেছে আর কি। সবচেয়ে বেশি হয়েছে মিলিটারি কুতে। আমাকে হাসিবুর আব্বুর রেজুমও কিন্তু এই মিলিটারি কুয়ের মাধ্যমে জয় বাংলা হয়ে গেছিল। হাসিনার সবচেয়ে বড় ভয় এইভাবে কেউ আবার তার জয় বাংলা কইরা না দেয়। নির্বাচনে স্বৈর শাসকদের পতন হয়েছে, তারপরও আছে গণ অভ্যুত্থান, বিদ্রোহ যেটা মায়ানমারে চলতেছে আর কি। ইনসাইডার রুল চেঞ্জ, মানে ডিক্টেটরশিপ আছেই, ডিক্টেটরের আর এক তালাতো ভাই ক্ষমতা কাঠামোর মধ্যে থেকে ক্ষমতা নিয়ে নিল। বাইরের শক্তির চাপেও স্বৈর শাসকের অপসারণ হয়েছে। তার মানে যারা বলেন বাইরের রাষ্ট্রের চাপে কিছুই হবে না, তারা এই ঐতিহাসিক তথ্যটা মাথায় রাখবেন। আর শেষে রাষ্ট্রটারে ধ্বংস কইরাও স্বৈরাচার বিদায় নিছে। তার মানে স্বৈরাচারের সাথে রাষ্ট্রের ধ্বংস হওয়ার একটা সম্পর্ক আছে। মাঝে মাঝে বলি না দেশটারে শেষ কইরা দিয়ে যাবে, এটাও একটা সম্ভাবনা। কিন্তু তো হাসিনা তো নির্বাচনে ভয় পায়। কেন ভয় পায় জানেন? ঢাকা এসে সাদেক হোসেন খোকা আর মেজর মানজানের কাছে গোহরা আসছিল, তারপর থেকে ওনার মাথায় নির্বাচন ফোবিয়া ঢুকে গেছে। কারো কারো মাথায় যেমন অঙ্ক ফোবিয়া আছে, ম্যাথ ফোবিয়া আছে, কারো কারো যেমন হাইড্রোফোবিয়া আছে, মানে পানি দেখলে ভয় পায়। ওনার নির্বাচন ফোবিয়া আছে। একটা ফাঁকা নির্বাচন আর আরেকটা 900 ভোট করে নির্বাচন করার যে একটা দক্ষতা দলটার ছিল, সেটাও তারা হারায় ফেলছে। এরা তো নির্বাচনে ক্যাম্পেইন কিভাবে করতে হয় সেটাও জানে না। এখন হুমকি দেয়, সেইটারে তারা ক্যাম্পেইন বলে মনে করে নির্বাচনের। আসেন আমরা দেখি হাসিনার দল নির্বাচনের ক্যাম্পেইন কিভাবে করে। এই দেখেন কিভাবে তারা ক্যাম্পেইন করে, তার একটা স্যাম্পল দিলাম, শোনেন। আমার দেশের বিডিআর বাহিনী জানে, আমার দেশের আর্মি বাহিনী জানে, আমার দেশের র্যাব বাহিনী জানে, শুধু আওয়ামী লীগকে সরকার ক্ষমতায় আসার জন্য পাগল হয়নি। শুধু আজকের এদেশের 3.5 লক্ষ পুলিশ অফিসার, আর্মি অফিসার মাঠে নেমেছে এ সরকারকে আবারও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে পাস করার জন্য। তাই আপনারা ভোট না দিলেও কিভাবে পাস হবে সেটা আমাদের জানা আছে। কিন্তু একটি কথা বলে শেষ করি, যদি ভোটের ব্যর্থয় ঘটে, পাবনখালী সেন্টারে মনে করেন 2500 ভোট পড়লো নৌকায় আর 25টি ভোট পড়লো
পাগলের দলেরা সেই ধানের শীষে ওই 25টি ভোটের জন্য যেমন একটি গ্রামে আগুন লাগলে খোদার ঘর মানায় না, একটি পিপিলিকা আপনার পায়ে কামড় দিলে 100 পিপিলিকা আপনি ডলা দিয়ে মারেন, ঠিক 25টি মানুষের জন্য আবারও 5 বছর চলতে থাকবে। এতলা বন্ধ হবে না, বন্ধ হবে না। তাই আমি আপনাদের উদাত্তভাবে আহ্বান করি, আপনাদের সন্তান হিসেবে দাবি করি, আপনাদের চেয়ারম্যান হিসেবে দাবি করি, আপনারা আমরা সবাই মিলে যদি এলাকার উন্নয়ন চাই, যদি এলাকার শান্তি চাই, নিরীহ মানুষ যদি ঘুমে রাত্রে ভোর সারাদিন পরিশ্রম করে ঘুমে পড়ে একটু রাত্রে বাসায় ঘুমাবে, তাহলে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধ করে সকাল সকাল 8টার ভিতরে প্রকাশ্য টেবিলেতে নৌকার ফ্রিজ মেরে আমাদের এজেন্টের কাছে দিয়ে দেবেন, ভাই ভোট পাস করে নিন, বাস শেষ। আর এর বিপক্ষে গেলে পরিণতি যা মুখে বলেছি এই প্রকাশ্য সবাই শেষ চাইতে ভয়াবহ হবে, যেটা গতকালকেও এই গ্রামে এই ঘটনা ঘটেছে। এখনো 250 বেডে মুমূর্ষ অবস্থায় আছে, কোনো কিছুই হবে না। আর আর্মিরা আশা করছেন ওই খুনি সন্ত্রাসী আমার নেত্রীর গাড়িবর হামলার আসামি ওই খুনি হাবিবকে দিয়ে আপনারা ভাবছেন আর্মি আসলে হাবিব নামবে ভোট করবো। আরে আর্মি কারা? আর্মি আমার দেশের ভাইরা। আর্মি কারা? প্রধানমন্ত্রীর পোষা বাহিনী। তাই এটা দিয়ে আপনারা উৎসাহিত হওয়ার কিছু নেই। যেভাবে গ্রাম পাড়া মহল্লায় গ্রাম পুলিশ দিয়ে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিজিবি ধরে ধরে সেই নাশকতাকারীদেরকে গ্রেফতার করে জেলে পাঠাচ্ছে, আর্মিও সেম কাজটি হবে কালকে, সেটাও বুঝতে পারবে। আর আজকের এখানে ঘোষণা দিই, শুধু যুগীখালী ইউনিয়নে যারা মুজিবাদর্শের প্রেমিক ভাইরা আছে, হাবিবকে বলে এখানে দেখায় 1 বিন্দু করে রক্ত থাকলে বেটা তোর ক্ষমতা দেখাস। 1 সপ্তাহ রাজ্যের 7-15 থেকে বলে চলে গেছে আবার ঢাকাতে, 12 বছর পরে 1 সপ্তাহ করোনা ছিল, আবার বলে চলে গেছে ঢাকায়। যদি কালকে আসে শুধু যুগীখালী ইউনিয়নবাসী আমরা করোনাতে হামলা করব, কোনো মানে ঘটবে না, 1 বিন্দু শরীরে রক্ত থাকবে ইনশাআল্লাহ। তাই আপনারা সাধারণ মানুষ, ভালো মানুষ, নিরীহ মানুষ, গ্রামের খেটে খাওয়া মানুষ, মা বোনদের উদ্দেশ্যে বলি, কারোর কোনো প্ররোচনায় না পড়ে আজকে যেভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের জন্য এলাকার স্বার্থে নৌকা মার্কায় ভোট দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ধরেন বাংলাদেশে আর্মি কু হওয়ার সম্ভাবনা এটা নাই, আমরা চাইও না যে আর্মি কু হোক। আমরা গণ অভ্যুত্থান ঘটানোর হিম্মত রাখি, আমাদের কোটি কোটি নিবেদিত রাজনৈতিক কর্মী আছে যারা গণ অভ্যুত্থান করবে, কিভাবে করবে তার স্যাম্পল তারা দেখাইছে। বাধা উপেক্ষা কইরা, সাইকেল চালায়া, পায়ে হাইটা, নৌকায় কইরা বিএনপির সবাই 2-3 দিন আগে থেকে হাজির থাকছে, খোলা মাঠের নিচে থাকছে না। আর বিদেশি চাপ তো আছেই। এইবার আসেন, আমি 2 মাস সময় দিছিলাম না, অনেকে বলতেছে আমি কি জ্যোতিষী হইয়া গেছি। জি না ভাই, আমি জ্যোতিষী না, কিন্তু একটা রেজিম টিকে থাকবে নাকি পড়বে সেই সম্ভাবনাটা অঙ্ক কইসা বের করা যায় ইদানিং। এখন কইতে পারেন তাই নাকি? হওয়া যায়। এই বইয়ে না ওই অঙ্কের একটা মডেল দেওয়া আছে, এই যে এইটারে বলে ম্যাথমেটিক মডেল, 182 পৃষ্ঠায় কিবা কিবা লেখা আছে, তাই না? অঙ্কটা খুব জটিল না, সোজাই আছে। আর আমি বুঝাই দিলে তো চালচালাইয়া বুঝা যাবেন, তাই না? তাই আজকে না, আরেকদিন বুঝাম না, মানে হাসিনার পতনের আগেই বুঝাবো। এটা পুরো এপিসোড লাগবে, পরিসংখ্যানের কিছু টার্ম বুঝাইতে হবে, তাই একটু সময় লাগবে। হাসিনা রেজিম পড়ার সম্ভাবনাটা এই ফর্মুলা দেওয়ার সিস্টেম করে দেখানো আছে। হাসিনার রেজিম টিকে থাকার বিন্দুমাত্র সম্ভাবনা নাই, মানে হাসিনার রেজিমের যা যা বৈশিষ্ট্য সেই সব এই মডেলে ঢুকাইলে যা ফল আসে সেটা দেখানো আছে। আবার অঙ্কটা দেখাইলে আমার হাসুবুর আগে তো ইলেকশন ফোবিয়া ছিল, এরপর আবার অঙ্ক ফোবিয়া যদি হয়ে যায় তাহলে কিন্তু বিপদ। যাই হোক, উনার আবার অঙ্ক ফোবিয়া আছে তো, মানে রিজার্ভের অঙ্ক এখনো উনি করতে পারেন নাই, কত রিজার্ভ আছে। যাই হোক, ঠিক কোন কারণে এত দ্রুত পতন হবে হাসিনার? এর মূল কারণটা হইতেছে অর্থনৈতিক সংকট। 186 পৃষ্ঠাটা দেখেন, একজন স্বৈর শাসক যে সিস্টেমে চুরি চামারির সুযোগ কইরা তার দলের আর প্রশাসনের লোকদের ঠিক রাখতো, সেটা তারা আর করতে পারে না অর্থনৈতিক সংকটের কারণে। সেই জন্য তার অনুগ্রহ যারা পাইছে এক সময় তারাই স্বৈর শাসককে ছাইরা যায়। তার মানে ক্ষমতা ডিক্টেটরকে ছাইরা যায়, হাসিনাকে ক্ষমতা ছাইরা যাইতেছে। তাও আসেন আমরা অঙ্কের ফলাফলটা দেখি না। হাসিনার মতো রেজিমের টিকে থাকার সম্ভাবনাটা 189 পৃষ্ঠার এই রেজাল্টের প্রথম লাইনটাই হাসিনার মতো রেজিমের
টিকে থাকার সম্ভাবনা 0.034 আর 0.057 দেখতেছেন না লাইনের ওই পারে, তার মানে টিকে থাকবে না। তবে একটা উজ্জীবিত একশিলা আদর্শ দিয়া তাড়িত পার্টি বা দল যদি ক্ষমতায় থাকতো, মানে ধরেন 90 দশকের আওয়ামী লীগ, তাইলে পরের লাইনটা হয়তো আওয়ামী লীগের রেজাল্ট, মানে -0.047, মানে টিকে যাইতে পারতো। আমরা রেজাল্টটার বিস্তারিত আলাপ করলাম না, পরে একদিন আলাপ করবো নি এইটা। তো উজ্জীবিত আওয়ামী লীগটা কি আছে? নাই তো। এটাই হইতেছে হাসিনার ক্রাইসিস। এই ক্রাইসিসটা যদি 2009 সালে হইতো, তাইলে হাসিনা হয়তো সামলায় নিতে পারতো। এখন পারবে না। 2009 সালে তার কর্মীরা সিআর দিয়া মারপিট করতো না এইভাবে, আর সিআর দিয়া টাক ধাকতে হইতো না তার দলের নেতাদেরকে। আওয়ামী লীগ তো নাই হয়ে গেছে। সব চোর, ডাকাত, বদমাইশ, গুন্ডা, ধর্ষকেরা আইসা জুটছে এই দলে। আর ভাড়াটিয়া, দলে যারা আসে, মিটিংয়ে যারা আসে, এগুলো সবগুলো ভাড়াটিয়া, টাকা দিয়ে আনে। 2009 সালে তার দলের সম্মেলন থেকে পলায় যাইতে গিয়া আহত হইতো কেউ? নাকি ভাড়াটে লোকেরা আসতো না তো। এখন তো সব ভাড়াটে লোকেরা, দেখেন কি অবস্থা। আওয়ামী লীগ তো আর রাজনৈতিক দল না, এটা মাফিয়াদের ক্লাব। টাকা পায় তাই দল করে। তাই হাসিনা সরকারের দ্রুতই পতন হবে, নিশ্চিন্ত থাকেন। তাই এই ক্রাইসিস সে সামলাইতে পারবে না। এখন আসেন এই আলাপে যে কেন হাসিনা পারবে না ম্যাসাকার করতে, যেটা কইছিলাম না যে সে প্ল্যান করছে কিন্তু ম্যাসাকার করতে পারবে না। কেন পারবে না? সেটার কারণ হাসিনার বাহিনী এই ম্যাসাকার করতে রাজি হবে না। তারা যায় না গেছে এই কাম করলে সে শেষ। হাসিনার তো পতন হবেই, কিন্তু যে এই ম্যাসাকারটা করবে মাঠে থাইকা, তারে ধইরা আন্তর্জাতিক মহলের সমর্থন নিয়ে পরবর্তী সরকার নেম্বু চিপা দেবে। যা মালকড়ি কামাইছিল সেটা তো যাবেই, বাকি জীবনটা 14 শিখের পিছে কাটাতে হবে। আন্তর্জাতিক আদালতে গণহত্যাকারী হিসাবে বিচার আর শাস্তি হবে। পুলিশদের বলি, নিরপেক্ষ থাকেন। এটা ন্যায্য রাজনৈতিক লড়াই। অবৈধ দখলদার সরকারের পেটোয়া বাহিনীর ভূমিকা নেবেন না। আমরা ভিনদেশি না, আমরা আপনাদের সবাইকে চিনি। বাড়াবাড়ি করলে কেউ মাপ পাবেন না। এই যে দেখেন ডিবির পোশাক পরে গুলি করছিল না আমাদের মিছিলে, মনে আছে? ওর নাম বলতেছি না সঙ্গত কারণে, কিন্তু ওর কপালে শনি আছে। লিখে রাখেন, ওর ভবিষ্যৎ কিন্তু জয় বাংলা হয়ে গেছে ইতিমধ্যেই, আমরা কিছুই ভুলি নাই। তো তালিকা করতেছেন নাকি শুনলাম? রাজনৈতিক নেতাকর্মীদের মামলার তারিখ আগায় আসতেছেন যেন জামিন নিতে গেলে জেলে চালান করে দেওয়া যায়। হাসিনা, আপনার জেল কত বড়? আপনার 68টা কারাগার আছে, 42,500 বন্দি রাখার ক্ষমতা, সেইখানে রাখছেন 82,500 বন্দি, দ্বিগুণ বন্দি জেলে। আমাদের জেলের ভয় দেখায়েন না। আমরা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, আমরা এই দেশের 99% মানুষ। আমাদের কোন জেলে আটকাবা তুমি? শোনো হাসিনা, প্যারিসে একটা দুর্গ ছিল, খুব শক্তিশালী দুর্গ, নাম ছিল বাস্তিল। এই দুর্গরে রাজা বানাইছিল জেল। সেখানে সব রাজবন্দীদের আটকায় নির্যাতন করা হইতো। ফরাসি বিপ্লবের সময় বাস্তিলের প্রত্যেকটা ইট জনতা খুলে নিছিল। আমাদের এই শান্তিপূর্ণ রাজনৈতিক লড়াইয়ে রক্তপাত করলে, গুলি চালালে, আমাদের সহযোদ্ধাদের গ্রেপ্তার করলে, গুন্ডা লালায় দিলে, ফ্যাসিবাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ চিহ্নওয়ালা সমস্ত ভবনের ইট খুলে নেবে আমাদের জনগণ। আমরা সংঘাত চাই না, আমরা সংঘর্ষ চাই না, আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর চাই। দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। তুমি প্ল্যান করছো বাকিতে জিনিস কিনা চালাবা কয়েকদিন, তারপরে সেই পর্বত প্রমাণ ঋণের বোঝা পরের সরকারের উপরে চাপায় ভাগবা, তারপরে বলবা দেখলা চালাইতে পারলো না। আমরা এসব বুঝি। বিএনপি তোমাদের সেফ এক্সিট দিতে চাইছে, নিয়ে নাও, তোমাদেরই লাভ। সারা দুনিয়ায় তোমাদের কোনো বন্ধু নাই। সারা দুনিয়া বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের সাথে। তোমার সব দরজা বন্ধ হয়ে যাইতেছে, জানলাগুলো বন্ধ হওয়ার আগেই বিদায় নাও। দেশবাসীর কাছে আহ্বান জানাই, যদি আপনার সন্তানদের জন্য বাংলাদেশকে একটা অবরুদ্ধ কাশ্মীর, উত্তর কোরিয়া বা প্যালেস্টাইন বানাতে না চান, আসুন এই লড়াইয়ে। আগামী মাসের 10 তারিখ আকাশ ভেঙে কোনো বাধা না মেনে ঝঞ্ঝার বেগে আসুন রাজধানীতে, লাখে লাখে কোটিতে কোটিতে আসুন। মাতৃভূমির মুখ থেকে ফ্যাসিবাদের কলঙ্ক তিলক মুছে দিতে আসুন। ঢাকাবাসী আপনাদের খাবার এবং পানি দিয়ে স্বাগত জানাবে। ঢাকার রাজপথে 10 লাখ নয়, 20 লাখ নয়, কোটি কোটি মুক্তিকামী মানুষের মিছিল হবে। আমরা হব নতুন ইতিহাসের নির্মাতা। আমাদের সাথে থাকবে তিতুমির, সাথে থাকবে হাজী শরীয়তুল্লাহ, নুরুল দিন, সালাম, জব্বার, রফিক, বরকত, সাথে থাকবে 71-এর শহীদেরা, সাথে থাকবে নূর হোসেন। ভয় কি? নির্ভয়ে আগামীর সূর্যোদয়ের জন্য তপ্ত সীসার সামনে বুক পেতে দেবেন, জালেমের উদ্যত বন্দুকের সামনে বুক পেতে দাঁড়াবেন। আমরা জানি পরাধীন দাসের জীবনের চাইতে গৌরবের মৃত্যু সম্মানের।
আমরা বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ। তারপর দেখা হবে নতুন দেশ গড়ার সংগ্রামে।